প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকে ক্লাসের বিষয় হচ্ছে চ্যাপ্টার 5 যে আমাদের এইচএসসি আইসিটির চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ভাষা, অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে আজকে আমরা টুকটাক কিছু আলোচনা করব। কেমন? তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল যেটা করতে হবে, অ্যালগরিদম কি সেটা আমাদেরকে জানতে হবে। অ্যালগরিদম আসলে জিনিসটা কি? ধরো কোনো একটা প্রবলেম বা কোনো একটা সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি, প্রতিটা পদক্ষেপ স্টেপ বাই স্টেপ প্রতিটা পদক্ষেপ ধারাবাহিকভাবে বর্ণনা করাকে মূলত অ্যালগরিদম বলে। মানে আমার কাজের ধাপগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করার প্রক্রিয়াকেই মূলত অ্যালগরিদম বলে। তাহলে অ্যালগরিদমে কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু পড়ে নিই। তারপরে আমি ধাপে ধাপে ম্যাথগুলো একটু করিয়ে দিব, কিভাবে করতে হয় বা কিভাবে কোয়েশ্চেন আসে সেটাও বলে দিব। তার পাশাপাশি সি প্রোগ্রামিংটা একটু বলার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো, অ্যালগরিদম হচ্ছে কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে কতগুলো যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে পর্যায়ক্রমে, অবশ্যই এই কথাটা লিখতে হবে, পর্যায়ক্রমে অথবা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে কাজ সম্পাদনের পরিকল্পনা করা হয়। এই ধরনের পরিকল্পনাকেই অ্যালগরিদম বলে। তার মানে বোঝাচ্ছে যে কোনো একটা সমস্যা সমাধানের তো অনেকগুলো পদক্ষেপ থাকে। তো পদক্ষেপগুলো হচ্ছে যে ধারাবাহিকভাবে একটার পর একটা পদক্ষেপ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখার প্রক্রিয়াটাকেই মূলত অ্যালগরিদম বলে। এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে বললাম আমি। ঠিক আছে, তাহলে এই কথাটাই বললো, কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে কতগুলো যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে পর্যায়ক্রমে কাজ সম্পাদনের পরিকল্পনা করা হয়, এই ধরনের পরিকল্পনাকে অ্যালগরিদম বলা হয়। অ্যালগরিদম তৈরি কিছু শর্ত আছে, শর্তগুলো একটু পড়ে নিব, তারপর আমি বলে দিচ্ছি। অ্যালগরিদম সহজবোধ্য হতে হবে, মানে আমাদের পদক্ষেপগুলো এমনভাবে লিখতে হবে যাতে যে কেউ পড়ে বুঝতে পারে। সহজবোধ্য হতে হবে, প্রতিটি ধাপের কাজ যুক্তি নির্ভর হতে হবে, প্রতিটি ধাপেই স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায়। কেমন? সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান করতে হবে। তার মানে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট সংখ্যক ধাপে এই সমস্যার সমাধানগুলো করতে হবে। কেমন? যদি ধাপ সংখ্যা অনেকগুলো হয়ে যায়, অসংখ্য হয়ে যায়, তাহলে তো সমস্যার সমাধান বের হতে অনেক সময় লাগবে, তাই না? এবার আসো, ব্যাপকভাবে প্রয়োগ করার উপযোগী হতে হবে। 6 নাম্বার, প্রতিটি অ্যালগরিদমের সুনির্দিষ্ট একটা আউটপুট থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার সুবিধা কি? সহজে প্রোগ্রামের ভুল নির্ণয় করা যায়। মানে আমি যদি আগে থেকে সুন্দর করে লিখি, এখানে ভুলটা ইজিলি বের করতে পারবো বা ফাইন্ড আউট করতে পারবো। জটিল প্রোগ্রাম সহজে তৈরি করা যায়। প্রোগ্রাম পরিবর্তনে সহায়তা করে। অ্যালগরিদমের অসুবিধা হচ্ছে প্রোগ্রাম বুঝতে বেশি সময় লাগে। কেন সময় লাগবে? যদি ধাপ সংখ্যা বেশি হয়, পড়ে আস্তে আস্তে তো একটু সময় লাগবেই, তাই না? প্রোগ্রামে বেশি মেমোরি স্পেস লাগে। ক্লিয়ার? এই হচ্ছে অ্যালগরিদম। জাস্ট পরীক্ষায় জ্ঞানমূলকে আসতে পারে অ্যালগরিদম কি বা কাকে বলে, সুবিধা অসুবিধা এগুলো আসতে পারে। হ্যাঁ, এইবার আমরা চলে যাচ্ছি প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট। আমি শুরুতেই অ্যালগরিদম আর ফ্লোচার্টটা একটু বর্ণনা করে দিচ্ছি, তারপর চলে যাচ্ছি টপিকে। হ্যাঁ, এবার আসো প্রবাহ চিত্র, এটাকে আমরা যেটা বলি ফ্লোচার্ট। ওকে, যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতির ধারা নির্দেশ করাকে বলা হয় ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। তার ফ্লোচার্ট মানে হচ্ছে সেম জিনিস, যে কোনো একটা সমস্যা সমাধানের জন্য প্রতিটা পদক্ষেপ ধারাবাহিকভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় আসলে মূলত ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। কেমন? তো ফ্লোচার্টের সুবিধা হচ্ছে যে তুমি দেখবা যে আমাদের ক্ষেত্রে হচ্ছে যে ইমেজ দিলে, একটা ছবি দেখে আমরা ইজিলি কিন্তু যে কোনো কিছু ধারণ করতে পারি। তো ফ্লোচার্ট হচ্ছে যে সেটা ইজিলি এই ফ্লোচার্টগুলো দেখে আমি বুঝতে পারবো যে একটা প্রবলেম বা একটা সমস্যা সমাধানের কতগুলো পদক্ষেপ হতে পারে বা পদক্ষেপগুলো কিভাবে নিতে পারি, এটা চিত্র দেখে খুব সহজে এবং দ্রুত আমরা এটা পর্যবেক্ষণ করতে পারি। কেমন? এবার আসো প্রবাহ চিত্রের বৈশিষ্ট্যটা এক, সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে সহায়তা করে, প্রোগ্রাম পরিবর্তন বা পরিবর্ধনে সহায়তা করে, প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে এবং প্রোগ্রাম লেখায় সহযোগিতা করতে পারে। এই বৈশিষ্ট্য এবং সুবিধাগুলো এখানে লেখা আছে। হ্যাঁ, সহজে, সংক্ষেপে, স্বল্প সময়ে, ওই যে কথাটা বললাম, অ্যালগরিদমের তো অনেকগুলো ধাপ, আমার যদি প্রত্যেকটা ধাপ পড়ে আসতে হয় তাহলে একটু সময় বেশি লাগবে। তার তুলনায়
ফ্লো চার্টে, কারণ এটা তো একটা চিত্রের মাধ্যমে দেওয়া, এটা আমি চিত্রটা দেখলে বুঝতে পারছি যে কতটা পদক্ষেপ আছে বা কিভাবে কাজটি করতে হবে। তাহলে আমি স্বল্প সময়ে পুরো জিনিসটাকেই কি করতে পারছি, পর্যবেক্ষণ করতে পারছি। ক্লিয়ার? তাহলে এই কথাটা বলেছে সহজে সংক্ষেপে স্বল্প সময়ে জটিল প্রোগ্রাম লেখা যায়। ক্লিয়ার? সুবিধাগুলো একটু পড়ে নিই। প্রোগ্রাম লিখতে প্রোগ্রামের ভুল নির্ণয়ে সাহায্য করে, প্রোগ্রাম পরিবর্ধনে সহায়তা করে, জটিল বিষয় সহজে উপস্থাপন করা যায়, চিত্রের উপস্থাপন খুব সহজে বোঝা যায়। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে এই কয়েকটা বিষয় একটু মনে রাখলেই হবে। আর পরীক্ষায় বেশি সৃজনশীলে আসে, যেমন প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল টার্ম ধরো 3টি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্ট বা অ্যালগোরিদম করতে বললে তখন আমরা কিভাবে করব, এই টাইপের কোয়েশ্চেনগুলো একটু বেশি আসে। তো যে কোয়েশ্চেনগুলো একটু বেশি আসে সেগুলো আমি আজকে একটু করিয়ে দেওয়ার চেষ্টা করব। কেমন? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। ফ্লোচার্ট করতে গেলে তোমাকে কিছু চিত্র জানতে হবে। কোন চিত্রটা মানে কোন ফিগারটা কখন ইউজ করতে হয় বা কেন ইউজ করতে হয় সেটা একটু মাথায় রাখবা। যেমন ধরো এইখানে একটা চিত্র, এই চিত্রটা হচ্ছে ওভাল শেপ, হ্যাঁ, বা উপবৃত্ত আকারে। এটা তুমি কিন্তু সরাসরি বৃত্ত দিলে হবে না, এটা উপবৃত্ত হবে। এই চিত্রটা আমি ব্যবহার করব কোনো একটা প্রোগ্রাম শুরু বা শেষ করার ক্ষেত্রে এই চিত্রটা ব্যবহার করব। এটা হচ্ছে সামান্তরিক। কেমন? তাহলে এই চিত্রটা কখন ব্যবহার করব, কোনো একটা প্রোগ্রামে নাম্বার ইনপুট দেওয়া বা হচ্ছে আউটপুট দেখার জন্য এই চিত্রগুলো ব্যবহার করব। এবার আসো আয়তক্ষেত্র, হ্যাঁ, রেক্টেঙ্গুলার। তাহলে প্রক্রিয়াকরণ বা সূত্র, মানে এখানে হচ্ছে প্রসেসিং হবে। কোনো কিছু তুমি প্রক্রিয়া করছো সেটা হবে, বা তুমি যদি কোনো কিছু সূত্র বসাতে চাও এই ঘরটাতে বসাতে পারবা। ঠিক আছে? আয়তক্ষেত্র। এবার আসো, এটাকে ডায়মন্ড চিত্র বলে, আবার অনেকে রম্বসও বলে। হ্যাঁ, তাহলে ডায়মন্ড, এখানে ডায়মন্ড চিত্রটা আমরা কখন ব্যবহার করব, কোনো কিছু শর্ত যদি বোঝাতে হয়, কোনো শর্ত যদি এখানে উপস্থাপন করতে হয় তখন এই চিত্রটা আমরা ব্যবহার করব। শর্ত বা কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে এই চিত্রটা ব্যবহার করতে হবে। কেমন? আর এটা হচ্ছে পুরোটা বৃত্ত। হ্যাঁ, এই বৃত্তে আমরা বৃত্তটা কখন ইউজ করব, এই চিহ্নটা ব্যবহার করব কানেক্টর বা সংযোগের ক্ষেত্রে। হ্যাঁ, কোনো কিছু প্রোগ্রাম কানেক্ট করতে গেলে বা সংযোগ করতে গেলে এই চিত্রটা ব্যবহার করতে হবে। তো এই চিত্রগুলো, এই বেসিকগুলো একটু মনে রাখলেই ইজিলি তুমি ফ্লোচার্ট আর অ্যালগোরিদমটা করতে পারবে। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। কোয়েশ্চেনটা হলো 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লিখো। হ্যাঁ, আমি শুরু থেকে একটু প্রথমটাই সহজ করে বুঝাচ্ছি, পরবর্তীগুলো দেখবা যে বেশি বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় কমন আসতে পারে। তো 3টি সংখ্যার যোগফল নির্ণয়ে অ্যালগোরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো। তো 3টি সংখ্যা, তাহলে স্বাভাবিকভাবে একটু খেয়াল করো, আমরা যদি ক্যালকুলেটারে ধরো, ক্যালকুলেটারে আমি যে কোনো একটা সংখ্যা 3 + 2 + 5 যোগ করছি। তো ক্যালকুলেটারে যদি কোনো একটা সংখ্যা যোগ করতে হয়, ফার্স্ট অফ অল কী করতে হবে, ক্যালকুলেটারটা অন করতে হবে। অন করার পর যে সংখ্যাগুলো যোগ করব এই সংখ্যাগুলো তো আমাকে ইনপুট করতে হবে। এই যে 3, প্রথমে 3 প্রেস করতে হবে, +2 প্রেস করতে হবে, +5 প্রেস করতে হবে, তারপর সমান চিহ্ন দেওয়ার পরেই আমাদের যোগফলটা শো করবে। এটা হচ্ছে মূল প্রসিডিউর। এই প্রসিডিউরটাই আমাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে বা লিখে প্রকাশ করতে হবে। যে ফার্স্ট অফ অল প্রথমে প্রোগ্রামটা শুরু করব, তারপর সংখ্যাগুলো ইনপুট নিব, তারপর যোগফল করব, তারপর একটা রেজাল্ট শো করবে, তারপর প্রোগ্রামটা শেষ করব। এই স্টেপগুলোই আমাকে চিত্রের মাধ্যমে বা লিখে প্রকাশ করতে হবে। কেমন? তাহলে আমরা প্রথমে চিত্র দিয়ে প্রকাশ করি। ফার্স্ট অফ অল প্রোগ্রামটি শুরু করতে হবে। শুরু করব কোন চিত্র দিয়ে স্যার? শুরুটা করব হচ্ছে এই যে ওভাল শেপ। ওকে, তারপর ধরো আমি এখানে লিখলাম, প্রোগ্রামটি স্টার্ট করলাম, স্টার্ট। ওকে, তারপর হচ্ছে ইনপুট দিতে হবে স্যার এই চিত্রটা, কারণ আমি যে 3টা সংখ্যা যোগ করব এই 3টা সংখ্যা তো ইনপুট করতে হবে ক্যালকুলেটারে। তাহলে ইনপুট ধরে নিই সংখ্যা 3টা হচ্ছে A, B, C। তাহলে এখানে আমি এই জিনিসটা লিখতে পারবো, ইনপুট A, B, C। তার মানে এখানে বোঝাচ্ছি A আর B এর মান ইনপুট করছি। তারপর হচ্ছে যে কাজটা করব, সূত্র বসাই দিব। এটা হচ্ছে আয়তক্ষেত্র। যোগফলকে সামেশন দিয়ে প্রকাশ করতে পারো বা অ্যাস দিয়ে প্রকাশ করতে পারো। তো আমি এখানে সাম লিখি, এখানে লিখলাম A + B + C। ওকে, ঠিক আছে।
এবার একটা আউটপুট শো করবে না? আউটপুট সবসময় সামান্তরিক চিত্র হবে। এখানে লিখলাম প্রিন্ট, যেটা আউটপুট দেখাবে সাম লিখে দিলাম। মানে এখানে যদি তুমি সাম লিখো, প্রিন্ট সাম লিখবা, মানে হচ্ছে সাম মানে বোঝাচ্ছে আউটপুট, মানে হচ্ছে যে তোমার এটার ফলাফলটা প্রদর্শন করবে, যে এই তিনটা সংখ্যা যোগ করলে এটার অ্যান্সারটা কত হবে সেটা শো করবে। তো আমি এখানে সাম দিয়ে প্রকাশ করেছি a + b + c, সেই জন্য প্রিন্ট সাম লিখেছি। যদি এখানে অ্যাস লিখতাম তাহলে প্রিন্ট অ্যাস লিখতাম। ঠিক আছে, এইবার আসো প্রোগ্রামটা আমি শেষ করছি। তারপর হচ্ছে স্টপ, স্টার্ট, এখানে অ্যারো চিহ্ন দিয়ে দিবা। এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। এটা হচ্ছে ফ্লো চার্ট। এবার আমি অ্যালগরিদমটা পাশে লিখে দিচ্ছি। তো অ্যালগরিদমটা ইংলিশেও লেখা যায়, আবার হচ্ছে বাংলাতেও লেখা যায়। আমি লিখছি ধাপ 1, প্রোগ্রামটি শুরু করি। ধাপ 2, a, b, c এর মান ইনপুট করি। ধাপ 3, যোগফল সাম সমান a + b + c নির্ণয় করি। ধাপ 4, প্রিন্ট সাম প্রদর্শন করি। ধাপ 5, প্রোগ্রামটি শেষ করি। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদমটা এই পাশাপাশি লিখে দিলাম, তারপর হচ্ছে ফ্লো চার্টটা এখানে লিখে দিলাম। তবে চিত্রগুলি একটু মাথায় রাখবা। প্রোগ্রাম শুরু করার ক্ষেত্রে হচ্ছে উপবৃত্ত ইউজ করবো, মানে ওভাল শেপ, তারপর হচ্ছে সামান্তরিক কোনো কিছু ইনপুট করার ক্ষেত্রে, তারপর হচ্ছে সূত্রটা বসানোর ক্ষেত্রে আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গুলার, আবার সামান্তরিক ইউজ করব আউটপুট প্রদর্শনের জন্য, তারপর হচ্ছে প্রোগ্রামটি স্টপ। এই হচ্ছে ফ্লো চার্ট, এটা হচ্ছে অ্যালগরিদম। তো তার পাশাপাশি তোমরা যদি একটা খাতায় নোট করে ফেলতে পারো, এটার ফ্লো চার্টটা এক পাশে, অ্যালগরিদমটা এক পাশে, আর এক পাশে যদি সি প্রোগ্রামিংটাও করে ফেলতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। একসাথে তুমি তিনটা মাথায় রাখতে পারবে আর কি। ঠিক আছে, তো আমি এখানের মধ্যে ফ্লো চার্ট আর অ্যালগরিদমটা করে দিলাম। সি প্রোগ্রামিং করতে গেলে সি প্রোগ্রামিংয়ের কিছু বেসিক জিনিস আছে, সেগুলো একটু মাথায় রাখতে হবে। তো সেটা আমি একটু এখানে বলে দিচ্ছি। হ্যাঁ, শুরুতেই আমি একটা ফরম্যাট লিখে দিই। এই ফরম্যাটটা ইউজ করতে হবে। এই ফরম্যাটটা ইউজ করলে হচ্ছে হ্যাশ ইনক্লুড stdu.h, এটার পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট ফাংশন। ওকে, তো এই ফরম্যাটটা আমরা মুখস্থ করব। যদি int মেইন লিখি তাহলে সবসময় এখানে রিটার্ন 0 লিখবা। সি প্রোগ্রামিংয়ে অনেকগুলো ফরম্যাটই লেখা যায়, তবে একটা ফরম্যাট ফলো করলে তোমাদের জন্য সুবিধা হবে মনে রাখতে। ঠিক আছে,
মনে রাখবা আইএনটি মেইন থাকলে অবশ্যই রিটার্ন 0 দিতে হবে। তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা শুরু করলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা পুরোটা মুখস্থ। ঠিক আছে, এই ফরম্যাট অনুসারে আমাদেরকে কাজ করতে হবে। এই ফরম্যাটটা মনে রাখলেই তুমি যে কোনো ধরনের ম্যাথগুলো করতে পারবা। ঠিক আছে, তাহলে আবারও বলছি হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ আইএনটি মেইন, এখানে কমা দিলাম, ফার্স্ট ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, আর আইএনটি মেইন থাকলে অবশ্যই কী দিবা, রিটার্ন 0 দিবা। দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করবা। ঠিক আছে, এবার আসো এই জিনিসটা কীভাবে করে কাজ করব। তো এখানে বলে রাখা সুবিধা হবে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডেটা টাইপ সবসময় আইএনটি ব্যবহার করব। আর এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। %d দিয়ে ডেসিমেল বোঝাচ্ছে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবসময় ডেটা টাইপ কী ব্যবহার করব, আইএনটি এবং %d ব্যবহার করব। ঠিক আছে, আর ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় ফ্লোটিং পয়েন্ট মানে হচ্ছে ফ্লোট ব্যবহার করব ডেটা টাইপ। ডেটা টাইপ মানে বোঝাচ্ছে ডেটাটা কী ধরনের, এটা কি পূর্ণ সংখ্যা দিয়ে নাকি ভগ্নাংশ দিয়ে। যদি পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যার ইংলিশ হচ্ছে ইন্টিজার, তাহলে এখানে আমরা আইএনটি প্রকাশ করব ডেটা টাইপ, এবং তার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d ব্যবহার করব। %d মানে হচ্ছে ডেসিমেল বোঝাচ্ছে। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ইউজ করব ফ্লোট, আর এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f ব্যবহার করব। অনেক সময় কিন্তু এগুলো এমসিকিউতে আসে। ঠিক আছে, এমসিকিউতেও কিন্তু আসে। তো এখন আমরা যে তিনটা সংখ্যা যোগ করছি, ধরে নাও এগুলো হচ্ছে সবগুলো পূর্ণ সংখ্যায়। পূর্ণ সংখ্যা হলে আমি এখানে প্রথমে কাজটা কিভাবে করব, এখানে আইএনটি লিখবো, মানে আমি বুঝাচ্ছি প্রথম লাইনটাকে বলবো যে ডিক্লারেশন, মানে আমি ডিক্লার করে দিব প্রথম লাইনেই আমি কি কি কাজ করব। তো আইএনটি দিয়ে আমি লিখলাম যে A, B, C, মানে আমি বুঝালাম যে তিনটা মান ইনপুট নিব, তারপর হচ্ছে যোগফল নির্ণয় করব, যোগফলটা সাম। অবশ্যই এই ডিক্লারেশনটা লেখার পর সেমিকলন দিতে হবে। ডিক্লারেশনটা লেখার পর কি দিবা, সেমিকলন, আইএনটি A, B, C। ওকে, মানে হচ্ছে যে তিনটা মান ইনপুট নিব, তারপর হচ্ছে যোগফল নির্ণয় করব। আমি প্রথম ডিক্লারেশনে বলে দিচ্ছি কি কি কাজ করব। A, B, C, মানে তিনটা মান ইনপুট নিচ্ছি, তারপর যোগফল নির্ণয় করব। সেমিকলনটা অবশ্যই দিতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমি এখানে যতটুকু সংক্ষেপে পারা যায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ হচ্ছে যে সি প্রোগ্রামিং তো অনেকগুলো বেসিক আছে যেগুলো বুঝলে আরও ভালো হবে তোমাদের। তো আমি চাচ্ছি যে সংক্ষেপে মোটামুটি এই সি প্রোগ্রামিংটা তোমাদের কাছে সহজে উপস্থাপন করার জন্য। তো এখন আইএনটি এই প্রথম লাইনটাকে হচ্ছে ডিক্লারেশন বলে। আরেকটা জিনিস মাথায় রাখবা, সি প্রোগ্রামিং কিন্তু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এটা অনুধাবনমূলক প্রশ্নে আসে। সি প্রোগ্রামিং একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, ব্যাখ্যা করো। কেস সেন্সিটিভ কেন, যদি তুমি এখানে ক্যাপিটাল লেটার ইউজ করো, এই জায়গায় হচ্ছে ক্যাপিটাল লেটার, অথবা তুমি একটা সেমিকলন দিতে যদি ভুলে যাও, দেখবা যে কোনো এই প্রোগ্রামটা রানই করবে না। ঠিক আছে, তাহলে সবচেয়ে সুবিধা হবে যে তুমি যদি সবগুলো স্মল লেটারে লিখো, মানে হচ্ছে সবগুলো ছোট হাতের লিখলে এটা তোমার জন্য সুবিধা। ঠিক আছে, প্রোগ্রামটা রান হতেও সুবিধা হবে। বড় হাতের হলে মিক্স হয়ে গেলে সমস্যা হচ্ছে যে ধরো একটা ছোট হাতের লিখলে একটা বড় হাতের লিখলে, তখন কম্পিউটার কিন্তু কনফিউজড হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তার কাছে তখন দুইটা ভিন্ন ওয়ার্ড মনে হচ্ছে, যার কারণে সবগুলো কি একই ওয়ার্ডে লিখতে হবে, মানে স্মল লেটার হলে স্মল লেটার, সবগুলো স্মল লেটার লিখবা, এটা হচ্ছে সবচেয়ে সুবিধা। এবার আসো, তো আমি প্রথম লাইনটা আমাদের ডিক্লারেশন দেওয়া থাকবে, দ্বিতীয় লাইনটা থাকবে হচ্ছে হেডলাইন। হেডলাইনের মধ্যে আমরা লিখবো যে প্রিন্ট এফের মধ্যে এই হেডলাইন যেটা লিখবো সেটা শুধু লেখাটা প্রকাশ পাবে। এন্টার দ্য ভ্যালু অফ A, B, C। এটা একটু মাথায় রাখতে হবে। প্রিন্টএফের ব্র্যাকেটের ভেতর যে কথাটা লিখবো সেটা হচ্ছে হেডলাইনের মতো শো করবে। যেমন এখানে লিখলাম যে এন্টার দ্য ভ্যালু অফ A, B, C, মানে হচ্ছে যে তিনটা মান আমি ইনপুট করে পাই। হ্যাঁ, এখানে ইনভার্টেড কমা শেষ করবো। অবশ্যই প্রিন্টএফের ব্র্যাকেটের পরে একটা সেমিকলন দিতে হবে। এইবার আমি যে মানগুলো ইনপুট করব, কিভাবে ইনপুট করব, ক্যালকুলেটার তো বাটন প্রেস করে, এখানে তো কিবোর্ডের মাধ্যমে ইনপুট করতে হবে। তার জন্য একটা ইনপুট ফাংশন ব্যবহার করতে হবে।
প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন, স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন। আমি এখানে বোঝার জন্য লিখে দিচ্ছি স্ক্যানএফ। যেহেতু এখানে আমি আইএনটি ব্যবহার করেছি, তার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। ঠিক আছে, %d 3 বার ব্যবহার করবা, যেহেতু এখানে 3টা মান দেওয়া আছে, and a, and b, and c। ঠিক আছে, আচ্ছা এইবার আমি সূত্রটা লিখব। সূত্র হচ্ছে সাম a প্লাস বি প্লাস সি, 3টা মানের যোগফল। অবশ্যই সূত্র লেখার পরে সেমিকোলন, প্রিন্টএফ লেখার পরে সেমিকোলন, স্ক্যানএফ লেখার পরে সেমিকোলন। স্ক্যানএফ লেখার ফরম্যাটটা কি, যতটা মান ইনপুট করব ততবার %d বসাবো, আইএনটি থাকলে %d বসাবো, ফ্লুট থাকলে %f বসাবো। যেহেতু আমি 3টা মান এখানে ইনপুট করছি, সেজন্য %d পরপর 3টা দিয়েছি, মাঝখানে কিন্তু কোনো ধরনের কমা হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যান্ড এ, মানে বোঝাচ্ছে যে এ এর জন্য একটা মান ইনপুট নিব, অ্যান্ড বি মানে বোঝাচ্ছে যে বি এর জন্য একটা মান ইনপুট নিব, অ্যান্ড সি মানে বোঝাচ্ছে সি এর জন্য একটা মান ইনপুট নিব, তারপর হচ্ছে সেমিকোলন। এবার মানগুলি ইনপুট নেওয়ার পর আমরা কি করব, যোগ করব। তো যোগ করার জন্য একটা সূত্র অবশ্যই লিখে দিতে হবে, সাম a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, লেখার পরে সেমিকোলনটা দিলাম। এইবার আউটপুট প্রদর্শনের জন্য এখানে চাইলে তুমি সামেশন লিখতে পারো। প্রিন্টএফের ব্র্যাকেটের ভিতরে তুমি যা কিছু লিখো না কেন, এটা কিন্তু শো করবে, ওইটা কোনো প্রবলেম হবে না। অবশ্যই প্রিন্টএফ লেখার পরে একটা সেমিকোলন দিব। তাই এই জিনিসটা কীভাবে লিখলাম, এই যে আউটপুটটা শো করবে কীভাবে লিখলাম, সামেশন লেখাটা লিখলাম, যে সামেশন লেখাটা শো করবে। এবার রেজাল্টটা, যেমন ধরো 3 + 5 + 7 যে যোগফলটা আসবে, এই যোগফলটা তো প্রকাশ করতে হবে। ঠিক আছে, এই প্রকাশ করার জন্য এখানে এই সামটা আমি এখানে লিখে দিলাম। এটা দিয়ে বোঝাচ্ছে যে অ্যান্সারটা শো করবে। আর সামেশন লেখাটা হচ্ছে যে লেখাটা শো করবে। সামেশন ধরো 3 + 2 + 5, তাহলে হচ্ছে যে 5 × 5 = 10, মানে হচ্ছে যোগফল হচ্ছে 10, তাহলে এটা আউটপুট আসবে সামেশন = 10। ঠিক আছে, সামেশন লেখাটা আসার জন্য একটা ফন্ট প্রিন্টএফ লিখলাম, আর সাম দিয়ে মানে বোঝাচ্ছি শুধু রেজাল্ট আসবে, যোগফল 10, এটা প্রকাশ হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পুরোটা সি প্রোগ্রামিং, একদম ইজি। আমি স্টেপগুলো ভালো করে বলছি, আবার খেয়াল করো। প্রথমে ডিক্লারেশন দিব, মানে আমরা প্রথম লাইনে বলে দিব কি কি কাজ করতে হবে, a, b, c 3টা মান ইনপুট নিব, তারপর যোগফল নির্ণয় করব। তারপর আসো হেডলাইনটা দিব, এন্টার দ্য ভ্যালু অফ a, b, c। প্রিন্টএফের ব্র্যাকেটের ভিতরে যাই লিখবা ওই লেখাটাই শো করবে, কারণ এটা হচ্ছে আউটপুট ফাংশন, আর স্ক্যানএফ হচ্ছে যে ইনপুট ফাংশন। তো এই শুধুমাত্র এই লেখাটা শো করবে। শো করার পর এবার আমি যখন সংখ্যাগুলো ইনপুট করব, %d, যেহেতু 3টা ইনপুট, তাহলে %d 3টা দিব। যদি 4টা হতো %d 4টা দিতাম। আইএনটি থাকলে %d ব্যবহার করব, ফ্লোট থাকলে %f ব্যবহার করব, অ্যান্ড a, অ্যান্ড b, অ্যান্ড c। তারপরে এরপরে সেমিকোলন বসিয়ে দিব, সাম দিয়ে a + b + c। এই যে তাহলে প্রথমে হচ্ছে ডিক্লারেশন, তারপর হচ্ছে একটা হেডলাইন দিব, তারপর হচ্ছে ইনপুট ফাংশনটা অ্যাড করব, তারপর সূত্র বসাবো। এবার যে রেজাল্টটা পাবো সেটা আউটপুট, মানে সেটা প্রদর্শনের জন্য আমরা প্রিন্টএফ লিখে সামেশন দিয়ে %d, এখানে ইনভার্টেড কমাটা ক্লোজ করবো, তারপর কমাটা দিবা, সাম দিয়ে ব্র্যাকেট শেষে অবশ্যই সেমিকোলন। এই ফরম্যাটটা লিখে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে একসাথে 3টা করে দিলাম তোমাকে, এই উদাহরণের ফ্লোচার্ট, অ্যালগোরিদম, তারপর হচ্ছে সি প্রোগ্রামিং। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এই কোয়েশ্চেনটা বেশি পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে 3টি সংখ্যার গড় নির্ণয়। 3টি সংখ্যার গড় নির্ণয়ে অ্যালগোরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে এখানে 3টা জিনিস আমি অ্যাড করে দিচ্ছি। কিভাবে অ্যাড করবো একটু দেখো। সেম, প্রথমে আগের মতো আমরা প্রোগ্রামটি স্টার্ট করব। স্টার্ট করতে গেলে উপবৃত্ত চিহ্ন লাগবে, তারপর হচ্ছে ইনপুট করার জন্য হচ্ছে সামান্তরিক চিহ্ন লাগবে। ঠিক আছে, এবার হচ্ছে সূত্র বসানোর জন্য হচ্ছে আয়তক্ষেত্র, তারপর হচ্ছে সামান্তরিক, এবার আসুন প্রোগ্রামটা আমরা স্টার্ট করলাম। যেহেতু 3টি সংখ্যা বলেছে, তাহলে ইনপুট a, b, c,
গড় নির্ণয় করতে বলেছে। গড়ের ইংলিশ হচ্ছে অ্যাভারেজ। এটাকে আমরা সংক্ষেপে এ বি জি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এ প্লাস বি প্লাস সি স্ল্যাশ 3 দিবা। ঠিক আছে, যেহেতু তিনটা সংখ্যা বলেছে তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। তারপর প্রিন্ট এ বি জি, তারপর প্রোগ্রামটি স্টপ। তাহলে দেখো এটা কিন্তু ইজি। প্রথমে প্রোগ্রামটা শুরু করলাম, তারপর ইনপুট করলাম। ইনপুট করার পরে হচ্ছে যে এখানে আমরা সূত্রটা বসালাম গড় নির্ণয়ে, তারপর যে রেজাল্টটা শো করবে আউটপুটটা দেখালাম, প্রোগ্রামটা স্টপ। ঠিক আছে, এইভাবে করে আমরা কাজটা করব। এটা গেল আমাদের ফ্লো চার্টটা। ওকে, এবার আমরা অ্যালগরিদমটা করে দিচ্ছি। অ্যালগরিদম হচ্ছে ধাপ 1, প্রোগ্রামটি শুরু করি। ধাপ 2, এ কমা বি সি এর মান ইনপুট করি। ধাপ 3, গড় এ বি জি সমান এ প্লাস বি প্লাস সি, এখানে স্ল্যাশ ইউজ করলে ভালো হয়। ঠিক আছে, নির্ণয় করি। ধাপ 4, ফলাফল বা প্রদর্শন করি। ধাপ 5, প্রোগ্রামটি শেষ করি। এবার আসো এটা সি প্রোগ্রামিংটা দেখেন। তো বেশিরভাগ ক্ষেত্রে গড়ের অ্যান্সারগুলো কিন্তু দশমিক আকারে আসে। হ্যাঁ, ধরো 7.5 বা 3.6। আর যদি সবগুলো পূর্ণ সংখ্যা হয়, আবার এক্ষেত্রে পূর্ণ সংখ্যার মতো করেও আসতে পারে। তো এক্ষেত্রে আমি এই সি প্রোগ্রামিংটা করার জন্য ফ্লোটও ব্যবহার করতে পারবো বা আইএনটিও ব্যবহার করা যাবে। তো আমি ফ্লোট ব্যবহার করেই করছি। আবার শুরুতেই এই ফরম্যাটটা অবশ্যই লিখবা, হ্যাশ ইনক্লুড stdu.h। এগুলো কিন্তু সবগুলো স্মল লেটার। ঠিক আছে, ক্যাপিটাল লেটার লিখলে কিন্তু কাজ করবে না প্রোগ্রামিংয়ে। এইবার আসো আইএনটি মেইন লিখবা। এটা হচ্ছে ফরম্যাট, মানে মেইন ফাংশনটাকে ডিনোট করছে। সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। আচ্ছা, তো শুরুতে আমরা আবার কি করব, একটু আগে পড়েছি। ফার্স্ট অফ অল কী করতে হবে, ডিক্লারেশন দিতে হবে। তো ডিক্লারেশনটা তুমি যদি ভগ্নাংশ আকারে অ্যান্সারটা দেখতে চাও তাহলে সেটাও শো করতে পারবো। তাহলে আমি ফ্লোট দিয়ে করব। হ্যাঁ, আইএনটি দিয়েও কাজ করা যাবে। ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ আকারে যদি অ্যান্সারটা আসে সেটা পুরোপুরি শো করবে। তাহলে ফ্লোট এ কমা বি কমা সি, অ্যাভারেজকে আমি এ বি জি দিয়ে প্রকাশ করলাম। ক্লিয়ার? এইবার আসো তিনটা মাটি হেডলাইনটা লিখতে হবে। আমরা হেডলাইন কীভাবে লিখব এটা আমি সরাসরি প্র্যাকটিক্যাল করে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, তারপর আসো স্ক্যানএফ। আবার বলছি প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন, স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন। যেহেতু তিনটা মান ইনপুট করব তাহলে আমি এখানে %d দিয়ে ফ্লোট ইউজ করেছি, যেহেতু ওর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। %f আমি 3 বার ইউজ করব। এই যে %f 3 বার ইউজ করব, কারণ হচ্ছে তিনটা মান নিতে হচ্ছে। অ্যান্ড এ কমা অ্যান্ড বি কমা অ্যান্ড সি লেখার পর অবশ্যই সেমিকলন দিবা। ঠিক আছে, স্ক্যানএফ দেওয়ার প্রয়োজনীয়তা কি, আমি এখন এটা করার পরে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। ঠিক আছে, স্ক্যানএফ দিলেই হচ্ছে একটা কার্সর আসবে, তখন ওইটার মাধ্যমে আমি কিবোর্ডের মাধ্যমে মানগুলো বসাতে পারবো। এবার আমরা সূত্র লিখব। সূত্রটা হচ্ছে এ বি জি এ প্লাস বি প্লাস সি। সি প্রোগ্রামিংয়ে আরেকটা কথা একটু মাথায় রাখবা, সেটা আমি বলে দিচ্ছি
যে ভাগ চিহ্ন থাকলে, আমি উপরে লিখে দিচ্ছি, ভাগ চিহ্ন থাকলে এটাকে স্ল্যাশ দিয়ে প্রকাশ করা হয়, এই চিহ্নটার নাম হচ্ছে স্ল্যাশ। ঠিক আছে, গুণ চিহ্ন থাকলে এটাকে স্টেরিক্স দিয়ে প্রকাশ করা হয়, এই চিহ্নটার নাম হচ্ছে স্টেরিক্স। ওকে, তাহলে সি প্রোগ্রামিংয়ে ভাগের ক্ষেত্রে হচ্ছে স্ল্যাশ দিয়ে প্রকাশ করবা, গুণের ক্ষেত্রে স্টেরিক্স দিয়ে প্রকাশ করবা। তাহলে এখানে সূত্র হচ্ছে a + b+c/3। তাহলে এখানে আমি স্ল্যাশ ইউজ করলাম 3 দিয়ে, অবশ্যই সূত্র লেখার পর সেমিকলনটা লিখতে হবে। কেমন? এবার আসো আউটপুট প্রদর্শনের জন্য printf, এখানে অ্যাভারেজ কথাটা লিখতে পারো চাইলে, আর না লিখলেও সমস্যা নাই, abg দিয়ে প্রকাশ করতে পারবা। এভাবে লিখে হচ্ছে, এটা অ্যান্সার চলে আসবে। অবশ্যই প্রিন্টএফের পরে সেমিকোলনটা দিবা। আইএনটি মেইন থাকলে রিটার্ন 0 লিখতে হয়, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো তোমাকে ফার্স্ট অফ অল যদি তুমি ফরম্যাটটা মুখস্থ করে ফেলতে পারো, ফরম্যাটটা যদি মাথায় সেট করতে পারো, তাহলে এই জিনিসগুলো কিন্তু একদম ইজি। তো প্রথম ফরম্যাট হচ্ছে যে #include studio.h লিখবা, আইএনটি মেইন ফার্স্ট ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট শুরু করবা, আর আইএনটি মেইন থাকলে রিটার্ন 0 অবশ্যই লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। যা কাজ করতে হবে সবগুলো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কাজ করতে হবে। প্রথম লাইনটা হচ্ছে ডিক্লারেশন, তারপরটা হচ্ছে হেডলাইন, তারপর হচ্ছে ইনপুট ফাংশন স্ক্যানফ দিয়ে করবা, তারপর সূত্রটা বসাবা, তারপর আউটপুটটা শো করবে। এই প্রসিডিউরটা মনে রাখলেই হচ্ছে, প্রথমে ডিক্লারেশন, তারপর হচ্ছে হেডলাইন, তারপর হচ্ছে ইনপুট ফাংশন অ্যাড করবো মানে হচ্ছে স্ক্যানফ, তারপর সূত্র বসাবো, তারপর আউটপুট প্রদর্শন করবে। এই স্টেপগুলো ফুলফিল করলেই হয়ে যাচ্ছে, একদম ইজি। এই হচ্ছে 3টি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্ট অ্যালগোরিদম সি প্রোগ্রামিং। এখন আমি এই গড় নির্ণয়টা তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। দেখো, যেমন এখানে আমি টাইপ করে রেখেছি, একটু খেয়াল করো, এই জায়গাটাতে আমি একটু টাইপ করে রেখেছি। দেখো, #include studio.h আইএনটি মেইন, এই যে ফ্লোট দিলাম a, b, তো এই যে আমি সি প্রোগ্রামিংটা টাইপ করছি কোথায়, এটা একটা অ্যাপটার নাম হচ্ছে কোড ব্লক। হ্যাঁ, ল্যাপটপে বা পিসিতে তোমরা এটা কি করতে পারবা, প্র্যাকটিস করে প্রোগ্রামটা রান করলে আউটপুটটা কি দেখাচ্ছে এটা দেখতে পারবা। কোড ব্লক সফটওয়্যারটাতে, ঠিক আছে, এটাকে আইডিই বলে। তো এই সফটওয়্যারটাতে তুমি কি করতে পারবা, অ্যাপটাতে ডাউনলোড করে প্রোগ্রামগুলো রান করতে পারবা। তো আমি লিখলাম #include studio.h আইএনটি মেইন ফ্লোট a, b, c, যেভাবে লেখা ছিল abg। প্রিন্টএফ দিয়ে লিখলাম, এই যে প্রিন্টএফের ব্র্যাকেটের ভিতরে যে লেখাটা, সেই লেখাটা হুবহু শো করবে। হ্যাঁ, স্ক্যানএফ। এবার আমি যে কিবোর্ড দিয়ে মানগুলি ইনপুট করব, সেটার জন্য %f ব্যবহার করতে হবে। কেন? ফ্লোট ইউজ করেছি তাই। যদি আইএনটি ব্যবহার করতাম তাহলে %d আমি 3বার ইউজ করলে হয়ে যেত। ঠিক আছে, এবার সূত্রটা লিখলাম এভাবে। এবার দেখো আউটপুটটা কি আসে। এখন আউটপুটটা আসবে যে আমি শুধুমাত্র 3টা সংখ্যা দিব, ও আমাকে ডিরেক্ট অ্যাভারেজটা বলে দিবে। কেমন? দেখো আউটপুটটা। তো আউটপুট করার জন্য প্রথমে এটা টাইপ করবা, এটা সেভও করতে হয়, পেজটা কীভাবে সেভ করতে হয় সেটা নিয়ে আমি এক্সট্রা একটা ক্লাস দিয়ে দিব। তো প্রথমে এই প্রোগ্রামিংটা লিখবো, লেখার পরে বিল্ড করতে হবে। এই যে দেখো, বিল্ড করলে হবে কি, মানে এখানে যদি কোনো ভুল বা ত্রুটি থাকে সে এখানে শো করবে। ওকে, তো এখানে যেহেতু ত্রুটি নেই, শো করা নেই, এবার আমরা জিনিসটাকে রান করবো। বিল্ডে ক্লিক করে এই দেখো রান অপশানটা দেখো, এখানে কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, রান অপশানটা একটু খেয়াল করো, রান অপশানটা দেখা যাচ্ছে। তাহলে এখানে রান দিলাম, রান করলে এই যে কালো একটা উইন্ডো চলে আসছে। ঠিক আছে, এই যে এইবার এখানে লেখা আছে এন্টার দ্য ভ্যালু অফ a, b, c। ওই যে বললাম প্রিন্টএফের ব্র্যাকেটের ভিতরে যা লিখবো তা শো করবে। এইবার আসো এখানে মানগুলি ইনপুট করতে হবে। তো মানগুলি ইনপুট করার জন্য কিন্তু আমি স্ক্যানএফ ফাংশনটা লিখেছি। এখন এটাতে যদি আমি ক্লিক করি, সাথে সাথে দেখবো যে কিপ্যাড চলে আসবে। যদি স্ক্যানএফ ফাংশনটা না লিখতাম তাহলে কিন্তু ক্লিক করার সাথে সাথেও কিপ্যাডটা আসতো না। সেই জন্য স্ক্যানএফকে বলা হয় ইনপুট ফাংশন। ওইটা লেখাতেই তুমি মানগুলি ইনপুট করতে পারবা। এই দেখো আমি এখন ক্লিক করার সাথে সাথে কিপ্যাড আসবে, এই ক্লিক করার সাথে সাথে কিপ্যাডটা চলে আসলো। তো এখন আমি প্রথমে 6 বসালাম, একটা সংখ্যা নিলাম, স্পেস দিয়ে ধরো আরেকটা সংখ্যা নিলাম 7, স্পেস দিয়ে ধরো আরেকটা সংখ্যা নিলাম 9। তাহলে এই 3টা সংখ্যার গড় এখন ও ইজিলি বের করে আমাকে বলে দিবে। আমি এন্টার বাটন প্রেস করার সাথে সাথেই 3টা সংখ্যার গড় কত সেটা বলে দিবে। দেখো চলে আসছে, 3টা সংখ্যার গড় হচ্ছে 7.33, অ্যাভারেজ সহ চলে আসছে। তো এই অ্যাভারেজ সহ চলে আসছে। ঠিক আছে, এই যে এই জায়গাটাতে দেখো অ্যাভারেজ। তো আমি প্রিন্টএফে অ্যাভারেজ কথাটা লেখার কারণে এই ওয়ার্ডটা আসছে।
আর ওই যে ABG লিখেছি সেটা হচ্ছে অ্যান্সারটা 7.33। তো এইভাবে করে আউটপুটটা আসবে। আমরা যেভাবে করে প্রোগ্রামটা লিখলাম, টাইপ করব, টাইপ করে বিল্ড দিব। বিল্ড হলে যদি কোনো প্রোগ্রামের ত্রুটি বা ভুল থাকে সেটা ধরা পড়বে, আর যদি না থাকে তাহলে রান বাটন ক্লিক করলে এই আউটপুটটা এভাবে করে চলে আসবে। আমরা ইনপুট দিলাম, অ্যান্সার বলে দিল। এই হচ্ছে সি প্রোগ্রামিং, খুব মজার জিনিস। ঠিক আছে, এবার আসো আমরা পরবর্তীতে চলে যাই। তাহলে এটা বোঝা গেল মোটামুটি, এটা পারবা। তাহলে 3টি সংখ্যার গড় নির্ণয় করা, অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং, আমি তিনোটা একসাথে করে দিয়েছি, এখানে পারা যাবে। এবার আসো আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখানে প্রশ্ন বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল, ভূমি ও উচ্চতার ক্ষেত্রে অ্যালগরিদম ও ফ্লোচার্ট ও প্রোগ্রাম লিখো। ত্রিভুজের ক্ষেত্রফলগুলো কিন্তু এসে থাকে পরীক্ষায়, ওকে, গত বছরও এসেছে, বোর্ড কোয়েশ্চেনগুলোতে কিন্তু চলে আসে। তো ত্রিভুজের সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই ক্ষেত্রে ধরো আমি এখানে ত্রিভুজ আঁকলাম একটা, এটা হচ্ছে যদি উচ্চতা ধরি h, এটা ভূমি b, তাহলে অ্যান্সার হচ্ছে ক্ষেত্রফল ইংলিশকে এরিয়া দিয়ে প্রকাশ করতে পারবো, ক্ষেত্রফল ইংলিশ, অথবা a দিয়ে প্রকাশ করলে হচ্ছে হাফ ইন্টু b মানে হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের সূত্র। তো এটা সি প্রোগ্রামিংয়ে কীভাবে লিখব? সি প্রোগ্রামিংয়ে হয় কি, এই গুণটাকে প্রকাশ করা হয় এস্টেরিক্স দিয়ে, বি এস্টেরিক্স h, তারপর 2টাকে আমি শেষে দিয়ে দিচ্ছি স্ল্যাশ। এটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ে এইভাবে করে আমি ইউজ করব। গুণ চিহ্নটাকে সি প্রোগ্রামিংয়ে এস্টেরিক্স দিয়ে প্রকাশ করা হয়, সেই জন্য এস্টেরিক্স দিয়ে লিখবা বি এস্টেরিক্স h/2। আর ফ্লো চার্টে তুমি যেমন ইচ্ছে তেমন দিতে পারো, ওটার জন্য নাম্বার কাটবে না। তবে আমি বলবো যে তুমি সি প্রোগ্রামিংয়ে যেভাবে লিখো সেভাবেই লিখলে হয়ে যাচ্ছে। তাহলে একসাথে তুমি একটা দিয়ে সবগুলো লিখতে পারছো। যদি ভিন্ন ভিন্ন লিখো তোমার কষ্ট হয়ে যাবে, একটু কনফিউশন হয়ে যাবে। ওকে, এবার আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে আবার লিখছি, একটু আর্লি করছি। ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ইনপুট দিতে হবে। এখানে কার কার মান ইনপুট দিলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব সেটা একটু লিখতে হবে। তাহলে প্রোগ্রামটা স্টার্ট করলাম, ইনপুট দিলাম, ইনপুট হচ্ছে বি কমা এইচ, মানে আমি যদি বি এর মান আর এইচ এর মান জানি তাহলে কিন্তু রেজাল্টটা পেয়ে যাচ্ছে। ক্ষেত্রফলকে আমি এ দিয়ে প্রকাশ করি বা এরিয়া, তাহলে বি স্টেরিক্স h/2, প্রিন্ট এরিয়া, তারপর হচ্ছে স্টপ। অবশ্যই এর চিহ্ন থাকবে, অবশ্যই এর চিহ্ন থাকবে। তাহলে প্রথম কাজ হচ্ছে প্রোগ্রাম শুরু করব, ইনপুট দিব, সূত্র বসাবো, আউটপুট নিব, তারপর হচ্ছে প্রোগ্রামটা স্টপ। এটা হচ্ছে ফ্লো চার্ট। অ্যালগরিদম, তাহলে ধাপ 1, প্রোগ্রাম শুরু করি, ধাপ 2, বি কমা এইচ এর মান ইনপুট করি, ধাপ 3, ক্ষেত্রফল রিয়া সমান বি স্টেরিক্স h, তো নির্ণয় করি। ফলাফল এরিয়া প্রদর্শন করি। এটা গেল ফ্লোচার্ট, এটা হচ্ছে অ্যালগরিদম। এবার আসলে সি প্রোগ্রামিংটা করে দিচ্ছি।
তো ক্ষেত্রফল রিলেটেড হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রফলের অ্যান্সারগুলো দশমিক বা ভগ্নাংশ আকারে আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা সবসময় ফ্লুট ব্যবহার করব। সবসময় কী ব্যবহার করব? ফ্লুট ব্যবহার করব। ওকে, তাহলে এখানে লিখে দিচ্ছি ইনক্লুড অ্যাজ ডট এইচ আইএনটি মেইন, সেম প্রসেস আগের মতো লিখবো, সব কিছু আগের মতো। তো ফার্স্ট অফ অল হচ্ছে ডিক্লারেশন। প্রথম ডিক্লারেশনটা কী দিব? ফ্লোট ইউজ করছি বি কমা এইচ, তারপর হচ্ছে এরিয়া। তাহলে এখানে প্রিন্ট এফ লিখবো এন্টার দ্য ভ্যালু অফ বি কমা এইচ, স্ক্যান এফ তাহলে দেখো সেম আগের মতো ফ্লোট বি কমা এইচ কমা এরিয়া, তারপর হচ্ছে অবশ্যই সেমিকোলনটা দিব, প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু অফ বি কমা এইচ, তারপর হচ্ছে ইনভার্টেড কমা শেষ করে অবশ্যই সেমিকোলন দিবা, স্ক্যান এফ পার্সন এফ কমা, তারপর হচ্ছে যে এন বি অ্যান্ড এইচ দিব, এরিয়া দিয়ে বি এস্টেরিক্স এইচ /2, তারপর হচ্ছে সেমিকোলন। এবার আউটপুট প্রদর্শনের জন্য এটা লিখতে পারো এরিয়া অফ ট্রায়াঙ্গেল, অথবা এরিয়া দিয়ে লিখে পেলাম, আমি এরিয়া দিয়ে লিখে দিচ্ছি। যেহেতু আইএনটি মেইন লিখেছি, রিটার্ন 0 দিবা, সেমিকোলন, শেষ। তাহলে এখানে এই ফরম্যাটগুলো মনে রাখতে হবে। প্রথমে ডিক্লারেশন, তারপর একটা হেডলাইন দিবা, মান ইনপুট করার জন্য স্ক্যানে সূত্র, আউটপুট, তারপর রিটার্ন 0, শেষ। এবার এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে এই এরিয়া, এখানে যেভাবে করে আমি এরিয়া লিখেছি ঠিক সেমভাবে এখানেও ছোটো হাতে লিখতে হবে, এখানেও ছোটো হাতে লিখতে হবে। এই 3 জায়গায় লেখাগুলো একই হতে হবে। কি বললাম? আবারও বলছি, এই 3টা জায়গায় লেখা কিন্তু সেম হতে হবে। এই যে এরিয়া, এখানেও সেমভাবে এরিয়া, তুমি এখানে এ দিয়ে প্রকাশ করলা, এখানে এরিয়া লিখলা, তাহলে কম্পিউটার কিন্তু কনফিউজড হয়ে যাবে, কোনটা আসলে একজ্যাক্টলি এরিয়া মিন করছে সে বুঝতে পারবে না। তাহলে এখানের মধ্যে আমরা যেটা করব, এটা তো এরিয়া দিব, এটা তো এরিয়া দিব, এটা তো এরিয়া, মানে হচ্ছে সবগুলো লেখা সেম হতে হবে। স্মল লেটার হলে সবগুলো স্মল লেটার, ঠিক আছে? এখানে সবগুলো লেখা সেম লিখতে হবে। ক্লিয়ার? পারা যাবে? এই হচ্ছে আমাদের হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল যদি ভূমি আর উচ্চতার মান দেওয়া থাকে, এটা ফ্লোচার্ট এবং অ্যালগরিদম, আর একটা হচ্ছে সি প্রোগ্রামিং, পাশাপাশি করে দিলাম। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখানে দিল একটা সমবাহু ক্ষেত্রফল ভূমি ও উচ্চতার ক্ষেত্রে নির্ণয় করো, অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং। ঠিক আছে? এটার পরে আমি আগে এটা করে দিই। এই কোশ্চেনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এটা বোর্ড কোশ্চেনে আসে, গত বছরে এসেছিল। ঠিক আছে? ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য এ বি সি দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রামিংটা করতে হবে। তাহলে সেক্ষেত্রে কীভাবে করব আমরা? আমি এখানে প্রশ্ন দেখাচ্ছি। ধরো এটা একটা ত্রিভুজের 3টা বাহুর মান দিয়ে দিয়েছে। 3টা বাহুর মানই কিন্তু ভিন্ন ভিন্ন, একটা বাহুর মান এ, আর একটা বি, আর একটা হচ্ছে সি। ত্রিভুজের যদি 3টা বাহুর মান দেওয়া থাকে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? প্রথমে অর্ধ পরিসীমা বের করতে হয়। অর্ধ পরিসীমাকে অ্যাজ দিয়ে প্রকাশ করি, এ প্লাস বি প্লাস সি। এটাকে ত্রিভুজের পরিসীমা হচ্ছে যে 3টা বাহুর যোগফল, এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাকে অ্যাজ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? তাহলে অর্ধ পরিসীমা অ্যাজ দিয়ে প্রকাশ করা হয়, তারপর ক্ষেত্রফলটা বের করতে হয়। ক্ষেত্রফলটাকে আমি এই দিয়ে যদি প্রকাশ করি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √/s × s - a s - b s - c। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বোর্ড কোশ্চেনে আসে। ঠিক আছে? এই কোশ্চেনটা আসে, গত বছর বোর্ড কোশ্চেনেও এসেছিল। আচ্ছা, এবার আসো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a = √/s × s - a s - b
এস মাইনাস সি। তো আমি বলেছিলাম কম্পিউটার হচ্ছে গুণের ক্ষেত্রে স্টেরিক্স দিয়ে প্রকাশ করা হয়, আর রুট চিহ্ন থাকলে কম্পিউটার প্রকাশ করবে হচ্ছে সি প্রোগ্রামিংয়ে এভাবে করে লিখতে হয়, রুট চিহ্নটাকে এস কিউ আর টি। এটাকে এভাবে করে লিখবা, রুট চিহ্নটাকে কীভাবে লিখবো, এস কিউ আর টি মানে হচ্ছে স্কোয়ার রুট, রুটের ইংলিশ হচ্ছে স্কোয়ার রুট, বর্গমূল আর কি। তো এটাকে আমরা এরকম রুট দিয়ে না লিখে লিখবো যে এস কিউ আর টি, ঠিক আছে। এবার দেখো এসটাকে স্টেরিক্স দিয়ে লিখতে হবে, যেহেতু গুণাকারে আছে, এস মাইনাস এ স্টেরিক্স, এস মাইনাস বি স্টেরিক্স, এস মাইনাস সি স্টেরিক্স, এভাবে প্রকাশ করতে হবে। সি প্রোগ্রামিংয়ের সূত্রটা এভাবে করে লিখতে হবে, ঠিক আছে। এবার এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, যদি রুটের কাজ থাকে এস কিউ আর টি, তারপর হচ্ছে পাও মানে পাও ফাংশনের কাজ থাকে, তারপর হচ্ছে যদি অ্যাবসোলিউট ভ্যালুর কাজ থাকে, তাহলে সেক্ষেত্রে সি প্রোগ্রামিংয়ে একটা লাইন অতিরিক্ত লিখতে হয়, হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ। এই লাইনটা অতিরিক্ত লিখতে হবে কখন, মানে ম্যাথমেটিক্যাল টার্ম বোঝানোর জন্য, এস কিউ আর টির কাজ থাকলে, পাও ফাংশনের কাজ থাকলে, তারপর এবিএস মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, হ্যাঁ, এই চিহ্নগুলোর কাজ থাকলে সেক্ষেত্রে ইনক্লুড ম্যাথ ডট এইচ ব্যবহার করতে হবে। তো আমি এখানে বেসিকটা লিখে দিলাম। এইবার আসো আমি ফ্লো চার্টও করে দিচ্ছি, অ্যালগরিদমটাও করে দিচ্ছি, এটাই কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এই টপিকটা। তাহলে হচ্ছে একটু বড় হবে, আউটপুটটা শো করব। তাহলে প্রোগ্রামটা স্টার্ট করলাম। ইনপুট যেহেতু তিনটা বাহুর মান দেওয়া আছে, এ কমা বি কমা সি, তারপর প্রথমে এর সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি একটু অর্ধপরিসীমার সূত্র। এবার ক্ষেত্রফলকে এরিয়া দিয়ে প্রকাশ করলে এস কিউ আর টি এস স্টেরিক্স এস মাইনাস এ স্টেরিক্স এস মাইনাস বি স্টেরিক্স এস মাইনাস সি, এইটা লিখলে হচ্ছে। তারপর হচ্ছে প্রিন্ট এরিয়া স্টপ। এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। তাহলে প্রথম প্রোগ্রামটা স্টার্ট করব, ইনপুট এ কমা বি কমা সি, তারপর হচ্ছে যে অর্ধপরিসীমায় এস এর মান লিখবো, লেখার পরে ক্ষেত্রফল এরিয়া, তারপর হচ্ছে প্রিন্ট মানে হচ্ছে ফলাফল প্রদর্শনের জন্য প্রিন্ট এরিয়া, প্রোগ্রামটা স্টপ। এবার হচ্ছে আমরা অ্যালগরিদমটা লিখব। ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, ধাপ 2 এ কমা বি কমা সি এর মান ইনপুট করি, ধাপ 3 এস এ প্লাস বি প্লাস সি বাই 2 ক্ষেত্রফল এরিয়া এস কিউ আর টি এস স্টেরিক্স এস মাইনাস এ স্টেরিক্স এস মাইনাস বি স্টেরিক্স এস মাইনাস সি, ব্র্যাকেট দিবা।
অবশ্যই সেমিকোলন থাকবে। ধাপ 4 আচ্ছা ফলাফল এরিয়া প্রদর্শন করি। ধাপ 5 প্রোগ্রামটি শেষ করি। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে ফ্লোচার্ট অ্যালগরিদম, আর এখানে বেসিকটা লিখে দিচ্ছি। এবার আসো আমরা এই কোশ্চেনটার সি প্রোগ্রামিংটা করে দিচ্ছি। সি প্রোগ্রামিংটা বেশি বেশি ইম্পর্ট্যান্ট, আমি সি প্রোগ্রামিংটা করে দিচ্ছি। হ্যাশ ইনক্লুড studio.h int main, এখানে ফ্লোট ব্যবহার করব a, b, c as এরিয়া। তাহলে এখানে দেখো প্রথম হচ্ছে ডিক্লারেশন a, b, c, তারপর হচ্ছে as নির্ণয় করব, তারপর হচ্ছে এরিয়া নির্ণয় করব। printf enter the value of a, b, c, scanf %f 3 বার লিখব, ঠিক আছে, and a, and b, and c। এবার সূত্রটা বসাই দিব। s ইকুয়াল টু আগে s এর মান নির্ণয় করতে হবে a প্লাস b প্লাস c বাই 2, তারপর হচ্ছে এরিয়া সূত্র হচ্ছে sqrt s asterisk s minus a asterisk s minus b asterisk s minus c। লেখার পর অবশ্যই সেমিকোলন। তা আমি বলেছিলাম যে sqrt থাকলে একটা লাইন অতিরিক্ত লিখতে হবে, একটা লাইন অতিরিক্ত লিখতে হবে, সেটা হচ্ছে যে ইনক্লুড হ্যাশ ইনক্লুড mat.h, এই লাইনটা অতিরিক্ত লিখতে হবে, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। তারপর আসুক printf এরিয়া %f সেমিকোলন। যেহেতু আইএনটি মেইন দেওয়া আছে, এখানে আমরা রিটার্ন 0 দিব, রিটার্ন 0 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে ত্রিভুজের 3টা বাহুর মান দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রামিং। এই যে প্রত্যেকটা ফর্মে প্রথমে ডিক্লারেশন, হেডলাইন, তারপর হচ্ছে ইনপুট, এই যে সূত্রটা আগে যদি s এর মান নির্ণয় করি তারপর গিয়ে ক্ষেত্রফলটা বের করতে পারবো। ক্ষেত্রফলের সূত্রটা লিখলাম, তারপর আমাকে আউটপুট শো করবে কোনটা, ক্ষেত্রফলের মানটাই তো শো করবে, সেজন্য প্রিন্টার দিয়ে এরিয়া দিয়ে জাস্ট এই এরিয়াটা মেনশন করে দিয়েছে, ঠিক আছে, এই যে এই এরিয়াটা আমি মেনশন করে দিয়েছি, এই যে এই এরিয়াটা এখানে লিখে দিয়েছে, এরিয়া 3টা মেনশন করে দিয়েছে। ক্লিয়ার? তাহলে এবার শুরু করছি 4 নাম্বার। আমরা উদাহরণ 5টা আগে করেছি যেহেতু এটা বেশি ইম্পর্টেন্ট ছিল। এবার দেখো উদাহরণ 4 নাম্বারটা, এখানে কোয়েশ্চেন এটাও কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, একটি সমবাহু ক্ষেত্রফল মানে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিংটা কীভাবে করব সেটা একটু বলছি। দেখো, তো ফার্স্ট অফ অল আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, ধরো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, তো ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, সমবাহু মানে হচ্ছে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। আমি ধরে নিলাম এ,
এ, তাহলে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান যদি এ হয় তাহলে এটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, দেখো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, ক্ষেত্রফলকে আমরা এরিয়া দিয়ে প্রকাশ করতে পারি। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। তাহলে √3/4 a স্কয়ার, রুটটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো? SQRT দিয়ে, ঠিক আছে, SQRT 3। তো a স্কয়ারটাকে ভেঙে এভাবে লিখতে পারি, স্টেরিক্স মানে হচ্ছে গুণ, a স্টেরিক্স a, মানে এ স্কয়ারটাকে ভেঙে a ইন্টু এ লিখতে পারবো। তো ইন্টুটাকে সি প্রোগ্রামিংয়ে স্টেরিক্স দিয়ে প্রকাশ করে, তাহলে আলটিমেটলি আমরা সূত্র হিসাবে এটা লিখতে পারি SQRT 3 a স্টেরিক্স a, মানে হচ্ছে এ স্কয়ারটা লিখলাম, এবার হচ্ছে যে 4 ভাগ আকারে আছে, তাহলে স্ল্যাশ দিয়ে 4, এই সূত্রটা লিখলেই হয়ে যাচ্ছে। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাকে জাস্ট এর মানটা জানতে পারলেই আমি ক্ষেত্রফলের মানটা ইজিলি বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে চলো এবার আমরা ফ্লো চার্টটা করে ফেলি। ফ্লো চার্ট, প্রথমে হচ্ছে প্রোগ্রামটি শুরু করব, তারপর হচ্ছে ইনপুট কি নিব? ইনপুট নিব এ। ওকে, আচ্ছা, এবার ক্ষেত্রফলের সূত্র যেটা বসাবো, সূত্রটা বসাবো হচ্ছে যে আয়তক্ষেত্রে, এবার আউটপুট প্রকাশ করব তাহলে প্রথমে প্রোগ্রামটা স্টার্ট করলাম, তারপর হচ্ছে ইনপুট হচ্ছে এ, আর ক্ষেত্রফলের ইংলিশ হচ্ছে এরিয়া, তাহলে √3 SQRT 3, এটা একটু বড় করি, আচ্ছা, স্টেরিক্স এ /4, এই হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এইবার এখানে এর মানটা যখন আমি বসাবো একটা রেজাল্ট পাবো, হ্যাঁ, তো সেটা আউটপুট প্রকাশ করার জন্য আমরা প্রিন্টও লিখতে পারো, হ্যাঁ, তাহলে এরিয়া লিখে দিলে হচ্ছে, মানে হচ্ছে ক্ষেত্রফলের আউটপুটটা আমরা এখানে প্রকাশ করব। তারপর হচ্ছে প্রোগ্রাম ডেস্কটপ, এই হচ্ছে ফ্লো চার্ট। ওকে, প্রোগ্রামটা স্টার্ট করলাম, ইনপুট এ নিলাম, ক্ষেত্রফলের সূত্রটা বসালাম, তারপর হচ্ছে ক্ষেত্রফল এরিয়া, যে ফলাফলটা পাবো সেটা প্রদর্শন করব, প্রোগ্রামটা স্টপ। এই হচ্ছে ফ্লো চার্ট। এবার আমি অ্যালগরিদমটা লিখছি। অ্যালগরিদম হচ্ছে একদম ইজি, তুমি কাজের ধাপগুলো স্টেপ বাই স্টেপ লিখলে হচ্ছে। প্রোগ্রাম শুরু করি, তারপর হচ্ছে ধাপ 2, এর মান ইনপুট করি, ধাপ 3, ক্ষেত্রফল এরিয়া সমান SQRT a স্টেরিক্স a /4 নির্ণয় করি। ধাপ 4, ছাপায়ও লিখতে পারো বা ফলাফল প্রদর্শন করি। ধাপ 5, প্রোগ্রামটি শেষ করি। এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট, আর হচ্ছে এটা হচ্ছে অ্যালগরিদম। এখন সি প্রোগ্রামিংটা আমরা কীভাবে করব সেটাও বলে দিচ্ছি। তুমি মনে রাখবা সব সময় যদি SQRT থাকে, মানে SQRT ফাংশন যদি থাকে, আমাদের কিন্তু একটা অতিরিক্ত কি লাইন লিখতে হবে, #include math.h।
এটা কখন লিখবো? এসকিউআরটি থাকলে, পাও ফাংশন থাকলে, এটা আমরা আগের ম্যাথটাতে কিন্তু বলেছি। হ্যাঁ, তাহলে এবার আসো আমি সি প্রোগ্রামিংটা করে দিচ্ছি। তাহলে একসাথে তোমাদের তিনোটা জিনিস কি হয়ে যাবে? নোট হয়ে যাবে। ওকে, ইনক্লুড std.h। মনে রাখবে এখানে কিন্তু সবগুলো ছোটো হাতে লিখবে, স্মল লেটার। হ্যাঁ, কারণ হচ্ছে সি প্রোগ্রামিং হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। যদি তুমি এখানে একটা কমা বা একটা সেমিকোলন মিসও করো, প্রোগ্রামটা কিন্তু রান হবে না। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি অতিরিক্ত একটা লাইন লিখতে হবে, ইনক্লুড math.h, তারপর হচ্ছে int main, এখানে আমরা ফ্লোট ইউজ করব, ফ্লোট a, এরিয়া, printf, আমি এখানে printf লিখলাম, enter the value of, এটা মুছে দিচ্ছি, enter the value of a, তারপর scanf %f। তাহলে এখানে খেয়াল করো, আমার প্রথম লাইনটা হচ্ছে ডিক্লারেশন। ঠিক আছে, প্রথম লাইনটা হচ্ছে ডিক্লারেশন, ফ্লোট a, এরিয়া মানে বুঝাচ্ছি আমি প্রথমে a এর মান ইনপুট করব, তারপর ক্ষেত্রফলটা নির্ণয় করব। এটা হচ্ছে প্রথম ডিক্লারেশন। তারপর আমি একটা হেডলাইন দিলাম, এন্টার দ্য ভ্যালু অফ a, মানে হচ্ছে এর এই হেডলাইনটা হুবহু আউটপুটে শো করবে। তারপর গিয়ে আমি এর মানটা কিবোর্ডের মাধ্যমে ইনপুট করব। তো ইনপুট করতে গেলে অবশ্যই scanf ফাংশনটা ইউজ করতে হবে, scanf %f, and a। ঠিক আছে, তারপর হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, এরিয়া সমান SQRT 3 স্টেরিক্স A 4। ঠিক আছে, এরিয়া SQRT 3 স্টেরিক্স A /4। তো এই হচ্ছে সূত্রটা। অবশ্যই সূত্র লেখার পর সেমিকোলনটা দিতে হবে, কেমন? তারপর আসো, এবার এখানে আমি যখন এর মান একটা ইনপুট করব, এটা কিন্তু একটা কি রেজাল্ট শো করবে। তো রেজাল্টটা শো কিভাবে করব? আমরা শো করতে হবে printf এর মাধ্যমে। printf লিখবা, এটাও ছোট হাতের। তা আমি এখানে লিখলাম এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এটা লিখতে পারো, নতুবা আমি শুধু এরিয়া লিখছি। অবশ্যই ইনভার্টেড কমাটা ক্লোজ করার পরে এখানে একটা কমা দিবা, তারপর গিয়ে এরিয়া লিখলাম। int main থাকলে রিটার্ন 0, এই হচ্ছে বিষয়। তাহলে এটা হচ্ছে ফ্লো চার্ট, এটা হচ্ছে অ্যালগরিদম, এটা হচ্ছে সি প্রোগ্রামিং। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু আমি একসাথে তিনটা করে দেওয়ার মানে তিনভাবে লেখার একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে তোমাদের একসাথে যাতে নোট হয়ে যায়, যাতে ফ্লো চার্ট, অ্যালগরিদম এবং সি প্রোগ্রামিং তিনোটা যাতে একসাথে তোমার কি মাথায় সেট হয়ে যায়। ওকে, তাহলে সেই জন্য আমি তিনোটাই একসাথে নোট করে দিলাম। এইবার আসো আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। এখানে বললো উদাহরণ 6, কোশ্চেন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিংটা লিখতে বলেছে। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল, তো বৃত্তের ক্ষেত্রফল, তারপর ত্রিভুজের ক্ষেত্রফল, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। যদি তো আমি তার সাথে আরও অ্যাড করে দিই যে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট, অ্যালগরিদম, সি প্রোগ্রামিং লিখো। তোমরা যদি এটার এই ম্যাথগুলো এতক্ষণ ধরে যেভাবে করে করালাম, এই প্যাটার্নটা যদি বুঝতে পারো, তোমাকে ক্ষেত্রফলের সূত্র যাই থাকুক না কেন, তুমি যদি ক্ষেত্রফলের সূত্রটা জানো, তাহলে ইজিলি তুমি কিন্তু সলভ করতে পারবা। ফ্লোচার্টও লিখতে পারবা, অ্যালগরিদমও লিখতে পারবা, সি প্রোগ্রামিংও লিখতে পারবা। এবার আসো আমরা করে দিচ্ছি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিংটা। ওকে, দেখো তাহলে বৃত্তের ক্ষেত্রফল তো আমরা সবাই জানি না। বৃত্তের ক্ষেত্রফল এই যে এটা হচ্ছে বৃত্ত, একটা কেন্দ্র থেকে এতটুকু পর্যন্ত, এটা ব্যাসার্ধ ইংলিশ হচ্ছে রেডিয়াস, আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বৃত্তের ক্ষেত্রফল
বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরিয়া, হ্যাঁ, এই দিয়ে প্রকাশ করছি, তাহলে পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। পায়ের কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, হ্যাঁ, পায়ের একটা নির্দিষ্ট মান আছে, তো সেটাকে আমরা সি প্রোগ্রামিং লিখলে এইভাবে লিখতে পারি 3.1416 স্টেরিক্স আর স্টেরিক্স আর, ঠিক আছে, 3.1416 স্টেরিক্স আর স্টেরিক্স আর, তার মানে হচ্ছে আর স্কয়ারটাকে ভেঙে আর ইন্টু আর লিখতে পারছি। তো ইন্টুর জায়গায় এখানে আমরা কী দিয়ে প্রকাশ করব, স্টেরিক্স দিয়ে প্রকাশ করব। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফলের সাথে অনেক সময় প্রশ্নে অ্যাড করে দেয় বৃত্তের পরিধি নির্ণয়। তো পরিধির সূত্রটা আমরা জানি 2πr, হ্যাঁ। তো এইভাবে করে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা যদি শিখতে পারি, পরিধি বলুক, তারপর বৃত্তের ক্ষেত্রফল বলুক, যে কোনো একটা করতে পারবো। ওকে, তাহলে এবার আমরা ফ্লো চার্টে চলে যাচ্ছি। আবার আগের মতো প্রোগ্রামটি শুরু করব, তারপরে ইনপুটের জন্য সামান্তরিক দিব, সূত্র লেখার জন্য আয়তক্ষেত্র দিব, তারপর হচ্ছে প্রোগ্রামটা স্টার্ট করলাম। ইনপুট, যেহেতু আমরা শুধুমাত্র আর এর মানটা জানলে, মানে হচ্ছে যে এখানে শুধুমাত্র আর এর মানটা জানলেই বৃত্তের ক্ষেত্রফলটা ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। তাহলে ইনপুট আর, এবার হচ্ছে ক্ষেত্রফলটা বের করতে গেলে আমরা এখানে এরিয়া দিয়ে প্রকাশ করলে 3.1416 স্টেরিক্স আর স্টেরিক্স আর, তাহলে এটা লিখলাম, এটা লিখলাম। এবার আসো প্রিন্ট লিখে এরিয়া লিখলাম, স্টপ। এই হচ্ছে ফ্লো চার্ট। ওকে, এটা হচ্ছে ফ্লো চার্ট। এই যে প্রথমে প্রোগ্রামটা স্টার্ট করলাম, ইনপুট আর নিলাম, এরিয়া 3.1416 স্টেরিক্স আর স্টেরিক্স আর, প্রিন্ট এরিয়া, এবার স্টপ। এটা হচ্ছে ফ্লো চার্ট। ঠিক সেমভাবে আমরা অ্যালগরিদমটাও লিখে ফেলবো। ধাপ 1, প্রোগ্রাম শুরু করি। ধাপ 2, আর এর মান ইনপুট করি। ধাপ 3, ক্ষেত্রফল এরিয়া 3.1416 স্টেরিক্স আর স্টেরিক্স আর নির্ণয় করি। ধাপ 4, ছাপাইও লিখতে পারো, আবার ফলাফল প্রদর্শন করি, এটাও লিখতে পারো। ফলাফল এরিয়া প্রদর্শন করি। ধাপ 5, প্রোগ্রামটি শেষ করি। ক্লিয়ার? এই হচ্ছে, তাহলে এটা হচ্ছে ফ্লো চার্ট, এটা হচ্ছে অ্যালগরিদম। এখন আমরা সি প্রোগ্রামিংয়ে যাব। তো সি প্রোগ্রামিংয়ে মাথায় রাখবা স্টেপগুলো। প্রথম হচ্ছে যে ডিক্লারেশন, তারপর হচ্ছে যে একটা হেডলাইন দিব, তারপর হচ্ছে যে আর এর মান বা যার মানই হোক এটা ইনপুট করার জন্য স্ক্যানএফ লিখবো, তারপর সূত্র লিখবো, আউটপুট লিখবো, তারপর হচ্ছে যে প্রোগ্রামটি শেষ, মানে রিটার্ন 0 দিয়ে শেষ করে দিব। তাহলে এই হচ্ছে, আমি সি প্রোগ্রামিংটা এখানে লিখছি, হ্যাশ ইনক্লুড stdio.h int main, তারপর এখানে ফ্লোট ব্যবহার করব,
ফ্লুইড আর কমা এরিয়া, মানে এই লাইনটা হচ্ছে ডিক্লারেশন। ফ্লুইড আর কমা এরিয়া মানে হচ্ছে যে আর এর মান ইনপুট নিব, তারপর হচ্ছে যে ক্ষেত্রফল নির্ণয় করব, ঠিক আছে। তারপর আসো printf enter the value of r, ঠিক আছে। এই printf এর ব্র্যাকেটের ভিতর যা লিখবো তাই কিন্তু শো করবে। ব্র্যাকেটের পর অবশ্যই কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে, ঠিক আছে। ব্র্যাকেটের পর অবশ্যই সেমিকোলন দিতে হবে। আমরা কিন্তু এর আগের ম্যাথটা যেটা হচ্ছে ত্রিভুজের 3 বাহুর মান দেওয়া ছিল, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, সেটা কিন্তু আমরা কিভাবে দেখিয়েছে, হ্যাঁ, সি প্রোগ্রামিংটা। তাহলে এখানের মধ্যে দেখো scanf %f একবার ইউজ করব। কতবার ইউজ করব, একবার, ঠিক আছে। যেহেতু একটা মান ইনপুট করব সেজন্য %f ব্যবহার করব। কখন, ফ্লোট থাকলে %f ব্যবহার করব, আর যদি int ইউজ করি তখন %d ব্যবহার করব। যেহেতু আমি একটা মান ইনপুট নিচ্ছি সেজন্য %f একটা লিখব, ওকে। দুইটা মান ইনপুট হলে %f দুইটা লিখব, তিনটা হলে %f তিনটা লিখব, হ্যাঁ। তারপর and আর লিখব, ওকে। তাহলে এখানে বোঝাচ্ছে যে আমি আর এর মানটা ইনপুট করব। এবার সূত্রটা লিখব, এরিয়া 3.1416 স্টেরিক্স আর স্টেরিক্স আর, এই ফরম্যাটগুলো লিখলেই হচ্ছে, ঠিক আছে। তারপর আসো আবার printf লিখলাম, printf এরিয়া। তাহলে দেখো printf যে এই যে এরিয়া লিখলাম ক্যাপিটাল লেটার দিয়ে, ঠিক আছে, এই লেখাটা শুধু শো করবে। আর এই এরিয়া মানে বোঝাচ্ছে মানটা। ধরো আমি আর এর মানে এখানে 5 বা 6 বসাবো, যে কোনো একটা যদি বসাই তাহলে যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটা হচ্ছে এটা, ওকে। তার মানে আমি এখানে এটা রেজাল্ট শো করলাম, এখানে আর এর মানটা বসালে যে রেজাল্টটা শো করবে সেটা এখানে দেখাবে, এখানে শো করবে। ধরো সামথিং হচ্ছে যে 15.62 এই টাইপের রেজাল্টটা এখানে ধরো এখানে শো করবে, আর এরিয়া লেখাটা শো করবে এটা, ঠিক আছে। এটা লেখা শো করার জন্য এটা লিখলাম, আর রেজাল্ট শো করার জন্য যে নির্দিষ্ট একটা মান আসবে সেটা শো করার জন্য আমি এখানে এরিয়াটা লিখলাম। মানে এটা আসলে মেনশন করছি এই জিনিসটাকে, দেখো এই জিনিসটা মেনশন করছি, এই এরিয়া মানে বোঝাচ্ছে আসলে এটা, ওকে। মানে এখানে যে মানটা আসবে সেই মানটা এখানে কি করবে, শো করবে, ওকে। এবার আসো int মেইন থাকলে অবশ্যই রিটার্ন 0 লিখব। তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, ক্লিয়ার, পারা যাবে। তাহলে এখানে বৃত্তের ক্ষেত্রফলের ফ্লোচার্ট অ্যালগরিদম, তারপর হচ্ছে সি প্রোগ্রামিংটা লিখে দিলাম। ঠিক সেমভাবে হুবহুভাবে তোমাদেরকে যদি প্রশ্নে বলে বৃত্তের পরিধি নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামিংটি লিখো, তাহলে পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr। তাহলে এখানের মধ্যে জাস্ট এই জায়গায় 2 স্টেরিক্স 3.1416 স্টেরিক্স আর লিখে দিলেই হচ্ছে, ওকে। এরিয়া লিখবা না, পরিধির ইংরেজি হচ্ছে পেরিমিটার, তাহলে পি দিয়ে প্রকাশ করলে হয়ে যাচ্ছে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে মোটামুটি এটা পারা যাবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। আমি চেয়েছি যে আজকের ক্লাসে যে ম্যাথগুলো এখানে দিচ্ছি মানে মোটামুটি এগুলো কিন্তু অনেকগুলো ইম্পর্ট্যান্ট, বেশিরভাগ বোর্ড কোশ্চেনে এসে থাকে, হ্যাঁ। এই টপিক থেকে বোর্ড কোশ্চেনে আশা করি কমন পাবা। তাহলে এইবার আসো 7 নম্বর কোশ্চেন, এটা বেশি কোশ্চেন আসে বোর্ডে। ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তরে অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামিং লিখুন। তাহলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তরে অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখুন। তো সেটার জন্য একটা সূত্র জানতে হবে, ফারেনহাইট থেকে কীভাবে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করব তার জন্য একটা সূত্র জানতে হবে। তো সূত্রটা আমি এখানে লিখছি, সি সমান সেলসিয়াস, সি এর যে সূত্রটা আছে F-32 স্টেরিক্স 5/9, এই সূত্রটা একটু মাথায় রাখবা। তাহলে ফারেনহাইটের মানটা যদি আমি এখানে বসাই তাহলে এই যে মানটা পাবো সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা,
ওকে, তাহলে এই সূত্রটা একটু মনে রাখবো। সেলসিয়াসের ক্ষেত্রে যদি ফারেনহাইট থেকে উল্টোটা বলতো যে সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, তাহলে এখানে কোশ্চেনটা খেয়াল করো, ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, তাহলে শেষে কি আছে, শেষে কি আছে, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা নির্ণয় করতে বলেছে। তখন সূত্র হবে সি ইকুয়াল টু F - 32 স্টেরিক্স 5/9। ওকে, যদি যদি উল্টোটা বলতো যে সেলসিয়াস থেকে, আমি এখানে লিখে দিচ্ছি, সেলসিয়াস থেকে যদি ফারেনহাইট বলা হতো তখন সূত্রটা কি হতো, তাহলে এটা এখানে গেল 9C হতো, 9 স্টেরিক্স সি, তারপর হচ্ছে 5 চলে গেলে ভাগ হতো ঠিক আছে, তারপর হচ্ছে +32, এটা হচ্ছে F এর সূত্র। মানে তোমাকে যদি বলতো সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করো তখন সূত্র হতো এটা, আর যদি বলতো যে ফারেনহাইট থেকে সেলসিয়াস শেষে কোনটা আছে, প্রশ্নের শেষে যেটা থাকবে সেটা হচ্ছে নির্ণয় করতে হবে, ফারেনহাইট থেকে সেলসিয়াস, তার মানে আমাকে সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করতে হবে, তখন সূত্র হবে এটা ঠিক আছে। আর যদি বলতো সেলসিয়াস থেকে ফারেনহাইট শেষে ফারেনহাইট, তখন এই ফারেনহাইটের সূত্রটা ব্যবহার করতাম। ওকে, তাহলে এইবার এটা ফ্লোচার্ট করতে গেলে কীভাবে করবো একটু দেখো, একদম ইজি, একদম ইজি এগুলো। ওকে, এই ইনপুটের জন্য আমি সামান্তরিক চিত্রটা ব্যবহার করলাম, সূত্রের জন্য হচ্ছে আয়তক্ষেত্র ব্যবহার করব, আউটপুটের জন্য হচ্ছে আবার সামান্তরিক চিহ্ন ব্যবহার করব, তারপর হচ্ছে প্রোগ্রাম শেষ করার জন্য দেখছি। তাহলে প্রথম হচ্ছে প্রোগ্রামটা স্টার্ট করলাম, স্টার্ট ইনপুট, ইনপুট হচ্ছে দেখো ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে যখন সেলসিয়াস স্কেলে রূপান্তর করব, শেষে যেটা থাকবে সেটা হচ্ছে আউটপুট বের করব। তাহলে প্রশ্নের প্রথমে কি ছিল, ফারেনহাইট, তার মানে হচ্ছে ফারেনহাইটটাও হবে ইনপুট, ফারেনহাইটটার মান আমি যদি এখানে ইনপুট করি তাহলে তো সেলসিয়াসের মানটা পাবো, তার মানে হচ্ছে যে সি এর মানটা হচ্ছে আউটপুট থাকবে। সেক্ষেত্রে আমরা সেলসিয়াস বা সি দিয়ে এই সূত্রটা লিখতে পারি F - 32 স্টেরিক্স 5/9। ওকে, প্রিন্ট দিয়ে সি লিখতে পারি, প্রোগ্রামটি স্টপ, শেষ। ওকে, এইবার আসো আমরা অ্যালগরিদমটা লিখি। ধাপ 1, প্রোগ্রামটি শুরু করি। ধাপ 2, ইনপুটে এখানে F দিব, F এর মান ইনপুট করি। ধাপ 3, সেলসিয়াস সি সমান F - 32 নির্ণয় করি। ধাপ 4, ফলাফল সি প্রদর্শন করি। ধাপ 5, প্রোগ্রামটি শেষ করি। এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট আর অ্যালগরিদম। এখন সি প্রোগ্রামিংটা আমরা করব। যেহেতু সেলসিয়াস তাপমাত্রাগুলো হচ্ছে দশমিকও হতে পারে, পূর্ণ সংখ্যাও হতে পারে, তাহলে আমরা ফ্লোট ইউজ করব। ধরো আজকের আবহাওয়ার তাপমাত্রা হচ্ছে 34.5
4°C, তাহলে এখানে হচ্ছে যে দশমিক সংখ্যাগুলো আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ফ্লোটও ব্যবহার করতে পারি, আইএনটি ব্যবহার করতে পারি। আইএনটি ব্যবহার করলে কিন্তু ওই ভগ্নাংশটা আসবে না, মানে 34.4, তাহলে শুধু দশমিকের আগে 34টা নেওয়া হবে কিন্তু 0.4টা নেওয়া হবে না, তাহলে সেক্ষেত্রে আমরা ভগ্নাংশে রিলেটেড দিয়ে করব, তাহলে সেক্ষেত্রে ফ্লোট ব্যবহার করব। সেক্ষেত্রে কি ব্যবহার করব? ফ্লোট। ওকে, যেহেতু দশমিক যুক্ত মানগুলো বেশি আসবে, তাহলে হ্যাশ, আবার সেম আগের ফরম্যাটটা লিখব, হ্যাশ ইনক্লুড stdio.h int main, তাহলে এখানে আমি ফ্লোট ব্যবহার করছি, float ফ্লোট। f হচ্ছে ফারেনহাইট, মানে এর মানটা ইনপুট নিব, তাহলে c এর মানটা বের করব। এই যে এই প্রথম লাইনটাকে আমরা ডিক্লারেশন করব, আমি হচ্ছে যে f এর মান ইনপুট করব, যার মান নির্ণয় করব সেটা শেষে রাখবো c, তারপর হচ্ছে যে সেমিকোলন। এবার আমরা একটা হেডলাইন লিখব, printf enter the value of f, scanf %f, যেহেতু একটা মান আমি ইনপুট করব সেজন্য এখানে %f আমি একটা দিয়েছি, হ্যাঁ, অ্যান্ড f এর মানটা নির্ণয় করব। ওকে, তাহলে আসো এবার সূত্র লিখছি, c সমান f - 32 স্টেরিক্স 5/9, ভাগটাকে সি প্রোগ্রামে কিন্তু স্ল্যাশ দিয়ে প্রকাশ করে। এবার আউটপুট শো করব, printf সেলসিয়াস, অবশ্যই %f লিখতে হবে, তারপর হচ্ছে c। আইএনটি মেইন থাকলে অবশ্যই কি দিবা? রিটার্ন 0 দিবা। ওকে, এই হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং। আবার মাঝে মাঝে কিন্তু প্রশ্ন উল্টোটাও হতে পারে, যে সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামিং লিখুন, যার সূত্রটা আমরা এখানে লিখে দিয়েছি। আশা করি এটা ফলো করলে তুমি সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলের সূত্রটা যদি জানো, এই যে আমি এখানে পাশে লিখে দিয়েছি, জানলে তুমি ইজিলি ফ্লোচার্ট অ্যালগরিদম এবং সি প্রোগ্রামিংটাও করতে পারবা। ক্লিয়ার? তো মোটামুটি আমরা চেয়েছি যে আজকের ক্লাসে ক্ষেত্রফল এবং হচ্ছে যে ফারেনহাইট সেলসিয়াস স্কেলগুলো কমপ্লিট করে দেওয়ার জন্য, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন কমন আসতে পারে। ঠিক আছে, তো মোটামুটি এই টপিকগুলো আমি আজকে তোমাদেরকে রেডি করে দিলাম, ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং সি প্রোগ্রামিংটা সহ। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকের ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন কিছু নিয়ে আসবো, চ্যাপ্টার 5-এর, বিশেষ করে ইফ স্টেটমেন্ট এবং তারপর হচ্ছে এলস ইফ, এই স্টেটমেন্টগুলো নিয়ে যত ধরনের ম্যাথগুলো আছে বা যত ধরনের সৃজনশীল কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল।